সবাইকে আবারও স্বাগতম। কর্মধারয় সমাসের পরবর্তী অংশ নিয়ে আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য এই পর্যায়ে আমরা দেখাবো যে কর্মধারয় সমাস কয়েক প্রকারে গঠিত হতে পারে। সেগুলিকে ছোট করে সূত্র আকারে আমরা লেখার চেষ্টা করব, যাতে আমাদের বোঝার সক্ষমতা তৈরি হয়। তো প্রথমে আমরা লিখতে যাচ্ছি যে কর্মধারয় সমাস কয়েক প্রকারে গঠিত। কি কয়েক প্রকারে গঠিত? কর্মধারয় সমাস। তো প্রথম সূত্রটা হচ্ছে, যেটা আমরা সংক্ষেপে বলি, তাহলে আমরা বলতে পারি যে দুটা বিশেষণ যোগে যদি একই না বিশেষ্যকে বোঝায়, তার মানে পূর্বপদ ও পরপদ দুইটাই যদি অ্যাডজেক্টিভ হয় এবং সমস্ত পদে যে সেটা যদি বিশেষ্য হয়ে যায়, মানে নাউন হয়ে যায়, তাহলে সেটাও কর্মধারয় সমাস হবে। যেমন হতে পারে যে আমাদের 1 নম্বর সূত্রটা হতে পারে এরকম যে পূর্বপদ বিশেষণ প্লাস বিশেষণ ইজ ইকুয়াল টু যদি কি হবে বিশেষ্য হয়, তাহলে পূর্বপদ ও পরপদ দুইটি বিশেষণ যোগে যদি সমস্ত পদে একটি বিশেষ্যকে বোঝায়, তাহলে সেটাও সেইভাবেও কর্মধারয় সমাস হতে পারে। এটার উদাহরণ কি হতে পারে? আমরা উদাহরণ অনেকগুলো দিতে পারি। আমরা বলতে পারি চালাক চতুর, আমরা প্রায়শই বলে থাকি যে শান্ত শিষ্ট, আমরা বলে থাকি মান্যগণ্য ব্যক্তিবর্গ, তার মানে মান্যগণ্য। তাহলে আমরা যদি একটু উদাহরণ থেকে বলি, তাহলে তারা যে চালাক চতুর ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে যে চালাক সেই চতুর। কি হবে? চালাক চতুর। হতে পারত যে মান্যগণ্য, তাহলে কি হবে? যিনি মান্য তিনি গণ্য, তার মানে মান্য গণ্য। হতে পারে শান্ত শিষ্ট, তার মানে যে শান্ত সেই শিষ্ট, শান্ত শিষ্ট। তার মানে আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে চালাক, শান্ত, মান্য, চতুর, গণ্য, শিষ্ট। তাহলে চালাক, চতুর, মান্য আর গণ্য, শান্ত, শিষ্ট। ব্যাস বাক্যের পূর্বপদ এবং পরপদ এই দুইটা পদই কি বোঝাচ্ছে? এই দুইটা পদই অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। এবং এই দুইটা বিশেষণ মিলে যখন সমস্ত পদে যাচ্ছে, তখন সেটা আবার হয়ে যাচ্ছে বিশেষ্য পদ, তার মানে নাউন। চালাক চতুর, তার মানে এটা অবশ্যই কোন ব্যক্তিকে বোঝাচ্ছে, চালাক চতুর ব্যক্তিটি। মান্যগণ্য, সেই ধরনের ব্যক্তিকে বোঝাচ্ছে যাকে সবাই মান্য করে এবং গণ্য করে, তার মানে সবাই তাকে শ্রদ্ধা করে দেখেন। এছাড়া কি শান্তশিষ্ট, এটাও ব্যক্তিকে বোঝায়। তার মানে আমরা বলেছিলাম যে দুইটি বিশেষণ যোগে যদি একটি বিশেষ্যকে বোঝায়, দুইটি বিশেষণ যোগে যদি একটি বিশেষ্যকে বোঝায়, তাহলে সেখানে কর্মধারয় সমাস গঠিত হবে। তার মানে এই হলো কর্মধারয় সমাস। এছাড়া আমরা পূর্ববর্তী লেসনে বলেছিলাম যে যে, সে, যিনি, তিনি, ন্যায় মত, স্বদেশ, এটা যদি ব্যাস বাক্যে থাকে, তাহলে সেটাও হবে কর্মধারয় সমাস। আচ্ছা, আমরা 2 নম্বর সূত্রে চলে যাই। 2 নম্বর সূত্রটা হচ্ছে এরকম যে বিশেষ্য প্লাস বিশেষ্য ইকুয়াল টু যদি হয় একই ব্যক্তি বা বস্তু। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে যদি দুইটা বিশেষ্য যোগে একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, দুইটা বিশেষ্য যোগে মানে হচ্ছে যদি পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য হয়
এবং সমস্ত পদে যে সেটা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটাও হবে কর্মধারয় সমাস বা সেইভাবে কর্মধারয় সমাস গঠিত হতে পারে। যেমন আমরা প্রায়শই বলে থাকি জজ সাহেব, আমরা বলে থাকি রাজস্বী, আমরা বলে থাকি যে ঠাকুর দাদা। তার মানে এগুলি আমরা যদি একটু ব্যাস বাক্য করি তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এটার উদাহরণ। সেটা কি হতে পারে, আমরা যদি বলি জজ সাহেব নিয়ে আমরা বলি, সেটা ব্যাস বাক্য করলে দাঁড়ায় যে যিনি জজ তিনি সাহেব। কি হবে? জজ সাহেব। তারপর আমাদের আসে যে রাজস্বী। তেমনি রাজস্বী ব্যাস বাক্য হয় যিনি, হ্যাঁ, রাজা তিনি ঋষি। তার মানে রাজা আবার তিনি ঋষিও, তাহলে তাকেই বলা হয় রাজস্বী। আচ্ছা, রাজস্বী। তারপর আমরা বলি ঠাকুর দাদা, আমরা প্রায়শই বলে থাকি। তার মানে যিনি ঠাকুর তিনি কি দাদা, তাহলে সে হবে ঠাকুর দাদা। তাহলে এই যে এই তিনটা ব্যাস বাক্য সহকারে আমরা যে সমস্ত পদ নির্ণয় করেছিলাম বা করি, সেখানে আমরা দেখি যে এখানে কি আছে, এখানে আছে যে দুইটি বিশেষ্য পদ। জজ অবশ্যই একটা নাউন বা বিশেষ্য পদ, সাহেব বিশেষ্য পদ, রাজা ঋষি, ঠাকুর দাদা। ব্যাস বাক্যের পূর্বপদ বা পরপদ দুইটাই বিশেষ্য পদ, এবং এই দুইটা বিশেষ্য পদ দ্বারা কি বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, একই ব্যক্তি বা বস্তু। আমরা বলতে পারি জজ সাহেব একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, রাজস্বী একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠাকুর দাদা একজন। অবশ্যই এটা এমন না ঠাকুর কে বোঝাচ্ছে আবার দাদাকে বোঝাচ্ছে, এমন না, ঠাকুর দাদা একই ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে। আর এইভাবেই যে দুইটা বিশেষ্য যোগে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটাও হয়ে যাবে কর্মধারয় সমাস, বা সেই উপায় কর্মধারয় সমাস গঠিত হয়। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা কি? 3 নম্বর পয়েন্টটা উদাহরণ খুবই কম হয়। 3 নম্বর পয়েন্ট হলো যদি কার্যের পরম্পরা বোঝায় বা কার্যের পারস্পরিকতা বোঝায় বা কার্যের ধারাবাহিকতা বোঝায় তাহলে বোঝাবে, এবং দুইটা কৃদন্ত বিশেষণ পদ থাকে। আমরা একটু লিখি তারপর আমি বোঝাচ্ছি। যদি এমন হয় যে কি কার্যের পরম্পরা বা ধারাবাহিকতা অর্থে দুটি কৃদন্ত কি হবে, কার্যের পরম্পরা বা কার্যের ধারাবাহিকতা অর্থে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস গঠিত হয়ে থাকে। তাহলে কার্যের পরম্পরা বা ধারাবাহিকতা একটা নতুন কথা, আর এটা কি কৃদন্ত বিশেষণ। কার্যের পরম্পরা বা ধারাবাহিকতা বোঝায় যে হয়তো একটা কাজ শেষ হওয়া মাত্রই আরেকটা কাজ শুরু হয়ে গেছে। তার মানে কন্টিনিউয়াসলি প্রসেস একটা, যে থেমে নাই, কাজটা শেষ হওয়া মাত্রই আরেকটা কাজ শুরু হচ্ছে, সেটা হলো কার্যের পরম্পরা বা ধারাবাহিকতা। কৃদন্ত বিশেষণ, আমরা বিশেষণ তো বুঝি, কৃদন্তটা আমরা আমাদের পড়ার মধ্যে আমরা পেয়ে গেছিলাম এর আগে। তারপরে আমি বলছি যদি কৃৎপ্রত্যয় সাধিত বিশেষণ হয়, মানে যে প্রত্যয়টা আমি কৃৎপ্রত্যয় সাধিত, মানে ক্রিয়া থাকতে হবে মূলে, ক্রিয়ামূল, তাহলে সেটা হবে কৃদন্ত পদ এবং তাকে আবার বিশেষণ হতে হবে। আমরা একটু যদি উদাহরণে যাই তাহলে হয়তো ধারণাটা পরিষ্কার হয়ে যায়। আমরা প্রায়শই বলি যে ধোয়া মোছা, সেইটাই যদি আমরা ব্যাস বাক্য করি যে দায় আগে ধোয়া পরে মোছা, কি হবে, সমস্ত পদে হয়ে যাবে ধোয়া
মোছা। এই যে আগে ধুবে তারপর মুছবে, তার মানে এটা হলো একটা প্রক্রিয়া শেষ হওয়া মাত্র আরেকটা প্রক্রিয়ার দিকে ধাবিত হওয়া। তার মানে আগে ধুবে তারপর মুছবে, তার মানে এটাকে বলে ধোয়া মোছা। তার মানে কার্যের ধারাবাহিকতা আছে। আবার কৃদন্ত বিশেষণ কেন হলো? কৃদন্ত বিশেষণ আমরা জানি ধোয়া এবং মোছা, এটা কি ক্রিয়া না? হ্যাঁ, ক্রিয়া। এবং এইটা হলো কৃত প্রত্যয়ের সাথে ধু যোগ ধোয়া, আমরা বলতে পারি মোছা একইভাবে। তার মানে কৃদন্ত বিশেষণ এটাকে কোনো কিছু অবস্থান নির্ণয় করছে। আমরা তো বিশেষণের সংজ্ঞা জানি, তার মানে এইটাও এইভাবেও কর্মধারয় সমাস গঠিত হতে পারে। এছাড়াও আছে, আমরা প্রত্যেকটাই বোঝাবো। তো ফার্স্টেরটা আমরা আবার একটু যাচ্ছি যে দুইটা বিশেষণ যদি একটি বিশেষ্যকে বোঝায় তাহলে সেইভাবে কর্মধারয় সমাস গঠিত হতে পারে। দুইটি বিশেষ্য যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেখানেও কর্মধারয় সমাস গঠিত হতে পারে। এবং 3 নম্বরটা ছিল কার্যের ধারাবাহিকতা অর্থে, কার্যের পরম্পরতা অর্থে দুটি কৃদন্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হতে পারে। আমরা প্রথমে বলেছিলাম এই 3 নম্বরের উদাহরণ খুব একটা পাওয়া যায় না, খুবই কম। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী উদাহরণে চলে যাব। এগুলো মুছে ফেলছি। আচ্ছা, 4 নম্বরটা দাঁড়ায় যে পূর্বপদ যদি স্ত্রীবাচক বিশেষণ হয় তাহলে সমস্ত পদে সেটা হয়ে যেতে পারে পুরুষবাচক। তার মানে 4 নাম হলো পূর্বপদ স্ত্রীবাচক বিশেষণ হলে সেটা কি হবে? সেটা সমস্ত পদে যাবে পুরুষবাচক হয়ে যাবে, পুরুষবাচক হয়ে যাবে। তার মানে পূর্বপদ স্ত্রীবাচক বিশেষণ, এটা এই পূর্বপদটা কি ব্যাস বাক্যের পূর্বপদ। তার মানে ব্যাস বাক্যে পূর্বপদ যদি স্ত্রীবাচক বিশেষণ হয় তাহলে স্ত্রীবাচক হবে, এবং সেটা যদি বিশেষণ বোঝায় তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা সমস্ত পদে যায় যে পুরুষবাচক হয়ে যাবে। আচ্ছা, সেটা হতে পারে কি আমরা প্রায়শই বলি সুন্দর লতা, এইটা কিন্তু ব্যাস বাক্যে আমাদের দ্বারা হয় এরকম যে ব্যাস বাক্য বললে সুন্দরী যে লতা, কি হবে? সুন্দরী লতা না, হবে সুন্দর লতা। হতে পারে মহতী যে কীর্তি, ব্যাস বাক্য করলে আসে মহা কীর্তি। এইভাবে আমরা কি এরকম অনেক কিছু হতে পারে আমাদের। তার মানে আমরা এইখান থেকে আমরা দেখতে পারি যে ব্যাস বাক্যের পূর্বপদটা যদি পূর্বপদ যদি স্ত্রীবাচক বিশেষণ, অবশ্যই সুন্দরী এটা হলো স্ত্রীবাচক এবং এটা লতাকে বিশেষায়িত করছে, লতাকে বিশেষায়িত করছে, তার মানে এটা অবশ্যই বিশেষণ মডিফাই করছে। কীর্তিটা কেমন? মহৎ, তার মানে এটা শুধু স্ত্রীবাচক শব্দ না, এটা একই সাথে স্ত্রীবাচক এবং বিশেষণ পদ। বুঝতে পেরেছি? আবার বলছি, সুন্দরী যে লতা, তার মানে লতাকে মডিফাই করছে, লতাকে বিশেষায়িত করছে সুন্দরী দ্বারা, তার মানে এই সুন্দরী হচ্ছে বিশেষণ পদ, সাথে সাথে স্ত্রীবাচক শব্দ। কীর্তি কার্যকলাপটা কেমন? মহতী, তার মানে এটা কীর্তিকে হয়তো বিশেষায়িত করে এটা বোঝাচ্ছে বিশেষণ পদ এবং স্ত্রীবাচক শব্দ। কিন্তু এইটাই আবার যখন সমস্ত পদে চলে যাচ্ছে, সুন্দরী যে লতা হয়ে যাচ্ছে সুন্দর লতা, তারপর মহতী যে কীর্তি এটা হয়ে যাচ্ছে মহাকীর্তি, তার মানে এটা পুরুষবাচক হচ্ছে। তার মানে আমাদের যে সূত্রটা ছিল যে পূর্বপদ মানে ব্যাস বাক্যের পূর্বপদ যদি স্ত্রীবাচক বিশেষণ থাকে তাহলে সমস্ত পদে যে সেটা পুরুষবাচক হতে পারে। আচ্ছা, হতে পারে না, হবে। এরপর আমরা আমরা পরের সূত্রটা দ্বারা যে পূর্বপদ বিশেষণ 5 নম্বর সূত্র, ওই যে পূর্বপদ যদি বিশেষণবাচক মহৎ বা মহান শব্দটা থাকে তাহলে সেটা সমস্ত পদে যে মহা হয়ে যাবে। সেটা কি? যে পূর্বপদ বিশেষণবাচক মহান
শব্দটা থাকতে পারে মহৎ, মহান বা মহৎ শব্দ থাকলে সেটা আমরা সমান সমান দিয়ে লিখছি, কারণ আমরা বোঝাতে চাচ্ছি যে সমান সমান নেই সমস্ত পদের পরবর্তী অংশ। পূর্বপদ যদি বিশেষণবাচক মহান বা মহৎ থাকে তাহলে সমস্ত পদে এটা হয়ে যাবে মহা। ঠিক আছে, মহা মানে মহান বা মহৎটাই কি হবে, মহা হয়ে যাবে। যেমন আমরা প্রায়শই বলি যে মহানবী, তার মানে সেটা ব্যাস বাক্য হয় মহান যে নবী, কি হবে, মহানবী। আমরা বলতে পারি যে মহাবীর, তবে একইভাবে মহান যে বীর, মহাবীর। হতে পারে মহাজ্ঞান, তার মানে মহাজ্ঞান হবে মহৎ যে জ্ঞান, কি হবে, মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান। আচ্ছা, এই তিনটা সমাজ থেকে আমরা উদাহরণ থেকে আমরা বলতে পারি আমাদের 5 নম্বর সূত্রটা। পূর্বপদ, আমরা বলেছিলাম যে পূর্বপদ মানে এই পূর্বপদটা কি, ব্যাসবাক্যের পূর্বপদ। ব্যাসবাক্যের পূর্বপদ যদি বিশেষণবাচক মহান বা মহৎ হয়, আমরা এটা নবীকে কি করছে, মডিফাই করে মহান বানাচ্ছে, বীরকে কি বলছে, মহান বানাচ্ছে, জ্ঞানকে মহৎ বলেছে। জ্ঞানটা কেমন, মহৎ জ্ঞান। বীর কেমন, মহাবীর। নবী কেমন কেমন ছিল, মহান নবী ছিলেন। তার মানে এই পদগুলো অবশ্যই কি অ্যাডজেক্টিভ পাস্টে বা বিশেষণ, এবং পূর্বপদ বিশেষণ, এবং পূর্বপদে মহান মহৎ যদি থাকে তাহলে সেটা সমস্ত পদে যে কি হবে, মহা হয়ে যাবে। আমাদের সূত্র কিন্তু এটাই ছিল। আচ্ছা, তার মানে আমরা মনে হয় বুঝতে পেরেছি। আমরা এটা ছিল 5 নম্বর। আমরা যদি 6 নম্বর সূত্র যাই তাহলে আমরা পাই যে পূর্বপদে যদি কি থাকে, কদ জাতীয় বিশেষণ থাকে এবং এর পরবর্তী পদটা যদি স্বরধ্বনি হয়, আমরা একটু লিখে দিই 6 নাম্বার। পূর্বপদ বিশেষণ বাচক কি থাকবে, কু থাকবে, কু প্লাস পরবর্তী পদটা যদি পরবর্তীতে প্রথমে, আমরা সংক্ষেপে লিখছি, প্রথমে স্বরধ্বনি থাকে তাহলে সমস্ত পদে কি হবে, কুর জায়গায় হয়ে যাবে পদ বা কদ। আচ্ছা, তার মানে আমরা একটু ব্যাখ্যায় চলে যাই যে ব্যাসবাক্যের পূর্বপদটা যদি বিশেষণবাচক কু শব্দটা থাকে, তার মানে কু শব্দটা দিয়ে যদি কোনো বিশেষণ বোঝায়, এবং আরেকটা শব্দ হলো কন্ডিশন, হলো পরবর্তী পদ, ব্যাসবাক্যের এই পরবর্তী পদের প্রথম অংশটা প্রথমে না দিয়ে আমরা প্রথম অংশ দিলে হয়তো বুঝতে একটু সুবিধা হবে। প্রথম অংশ, তার মানে পরবর্তী পদের প্রথম অংশ যদি স্বরধ্বনি হয়, মানে পরবর্তী পদটা যে শুরু হবে সেটা যদি প্রথমেই স্বরধ্বনি থাকে, অন্য কোনো ধ্বনি না, স্বরধ্বনি থাকতে হবে, তাহলে সেটারই সমস্ত পদে কুর জায়গায় কি হবে, আমরা এত কিছু না দিয়ে এটা লিখে দিই, কুর জায়গায় কদ হবে, ক খণ্ডত্ব ক দ, যেভাবে আসুক সেটাই হবে। যেমন আমরা প্রায়শই বলি যে কদাচার, আমরা বলি কদর্য, যেমন কু কু যে অর্থ, কু যে অর্থ সেটা হয় কদর্থ, কু যে আচার সেটা হবে কদাচার।
চার। কু যে অর্থ কদর্থ কু যে আচার কদাচার, আমরা ফার্স্টেই আমরা দেখি যে ব্যাসবাক্যে প্রথমে পূর্বপদটা কি হবে, বিশেষণবাচক কু। আমরা দুইটা শব্দে বিশেষণবাচক কু পেয়েছি। বিশেষণবাচক কেন, অর্থটা কেমন, কু অর্থ, তাহলে খারাপ অর্থ। বিশেষের দোষগুণ অবস্থা যদি নিরূপণ করে আমরা জানি যে সেটা হলো বিশেষণ পদ। তার মানে কু যে অর্থ কদর্থ কু, আচারটা কেমন কু, তার মানে এটাও এই কুবাচক শব্দ ব্যাসবাক্যের প্রথম পদ এবং সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এবং পরবর্তী অংশ, পরবর্তী পদটা প্রথমে আমরা দেখছি যে স্বরধ্বনিত, আমরা জানি যে কয়টা তার মধ্যে এখানে অ আছে আ আছে, তার মানে আমরা বলেছিলাম পরবর্তী অংশের বা পরের পদের প্রথম অংশ যদি স্বরধ্বনি হয় বা পরবর্তী পদটা প্রথমে যদি শুরু হয় স্বরধ্বনি দ্বারা, তাহলে সেটাই সমস্ত পদে যে কি হবে, কুর জায়গায় কদ হয়ে যাবে। যেমন কু যে অর্থ কদর্থ, কু যে আচার কদাচার। বোঝা গেছে? আমার মনে বুঝতে পারা গেছে। তো আমরা একটু খেয়াল করে বুঝে বুঝে করব, ঠিক আছে? আমরা এরপরে চলে যাব 7 নাম্বার। 7 নাম্বার মানে কর্মধারয় সমাস 7 নাম্বার উপায় কিভাবে গঠিত হয়। আচ্ছা, যদি পরপদ ব্যাসবাক্যের পরপদে রাজা থাকে তাহলে সমস্ত পদে রাজার জায়গায় রাজ হবে। আমরা প্লাস দিয়ে লিখি যে প্লাস পরপদ পদে রাজা থাকলে সমস্ত পদে কি হবে, রাজ হবে। তার মানে রাজ কিসের জন্য, কোথায় হবে, রাজার স্থলে রাজ হবে। তার মানে আমরা প্লাস দিচ্ছি এই কারণে জাস্ট বোঝার জন্য যে এটা পরবর্তী পদ। তার মানে ব্যাসবাক্যের পরপদ যদি আমরা লিখে দিয়েছিলাম, তারপরও জাস্ট বোঝার জন্য ব্যাসবাক্যের পরপদ যদি রাজ হয় তাহলে কি হবে, তাহলে সমস্ত পদে এই রাজার জায়গায় রাজ হয়ে যাচ্ছে। যেমন আমরা বলি যে মহারাজ, আমরা কি বলে থাকি, মহারাজ হলো মহান যে রাজ না, আমরা কিন্তু ব্যাস বাক্য বলে আসে মহান যে রাজা সে হবে মহারাজ। তারপরে মহারাজ শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু এটাই ব্যাস বাক্যে আমরা করলে দাঁড়ায় মহান যে রাজা, মহারাজ। তার মানে ব্যাস বাক্যের পরবর্তী পদে যদি রাজা থাকে তাহলে সেটাই সমস্ত পদে হয়ে যাবে রাজ। আচ্ছা, এটা অনেক সহজ একটা সূত্র। একইভাবে আমরা বলে থাকি যে ব্যাস বাক্যের পরবর্তী পদে যদি রাত্রি থাকে তাহলে সমস্ত পদে রাত্রি স্থলে হয়ে যাবে রাত। সেটার উদাহরণ তৈরি হতে হয় দীর্ঘ রাত, আমরা বলি দীর্ঘ রাত তার জন্য বসেছিলাম, এরকম আমাদের বক্তব্যে চলে আসে। তো দীর্ঘ রাত তার মানে আমরা এটা দ্বারা যে দীর্ঘ যে রাত্রি সেটা হবে দীর্ঘ রাত। কারণ দীর্ঘ যে রাত্রি, নট দীর্ঘ যে রাত, দীর্ঘ রাত। ব্যাস বাক্য হবে দীর্ঘ যে রাত্রি দীর্ঘ রাত। খুব সহজ হলো, এইটাই আমাদের বেশি ভুল হয়। আবার বলছি খুব সহজ হলো 7 নাম্বার কন্ডিশনটা, 7 নাম্বার শর্ততে আমাদের বেশি ভুল হয়, আমাদের ব্যাস বাক্যে ভুল হয়। কারণ ব্যাস বাক্যে আমরা যদি সমস্ত পদ দেয় আমরা কি করে ফেলি, আমরা দীর্ঘ যে রাত দিয়ে দিই, কি হবে দীর্ঘ যে রাত্রি। আমরা মহারাজা রাজ লেখা থাকলে সমস্ত আমরা এটা ব্যাস বাক্য করি মহান যে রাজ হবে, মহান যে রাজা মহারাজা দীর্ঘ যে রাত্রি দীর্ঘ রাত। কারণ ব্যাস বাক্যের পরবর্তী পদ বা উত্তর পদটা যদি রাজা থাকে বা রাত্রি থাকে তাহলে সেটা সমস্ত পদে হয়ে যাবে রাত্রির জায়গায় রাত আর রাজার জায়গায় রাজ। আচ্ছা, এরপর 8 নম্বর কন্ডিশনটা দাঁড়ায় যে যদি ব্যাস বাক্যের প্রথম পদটা কি হবে, যদি বিশেষণ হয় এবং পরবর্তী বা উত্তর পদটা যদি বিশেষ হয়, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি হয় তাহলে সেটা সমস্ত পদে যে উল্টায় যেতে পারে।
কেমন সেটা হয়ে যেতে পারে আগে নাও পরে অ্যাজটিভ। আচ্ছা, আমরা সেই উদাহরণে যাচ্ছি। তাহলে এটা আমাদের 8 নাম্বার সূত্র। আমরা জানি যে কর্মধারয় সমাস মানে হলো ফার্স্টে বিশেষণ এবং পরে বিশেষ্য, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস নাউন নিয়ে আমরা সবসময় দেখে আসছি। কিছু কিছু জায়গায় এর ব্যতিক্রম হতে পারে ক্ষেত্র বিশেষে। তার মানে আমরা খুব সংক্ষেপে যদি বলি, আমরা বলতে পারি বিশেষণ প্লাস বিশেষ্য কিছু কিছু জায়গায়, আবার বলছি, কি হতে পারে, বিশেষ্য প্লাস বিশেষণ হয়ে যেতে পারে। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়ে যাবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ। ঠিক আছে, যেমন আমরা প্রায়শই বলি যে আলু সিদ্ধ, আলু সিদ্ধ করো। আমরা বলি যে হলুদ বাটা, হলো কি মানে হলুদ বাটা। আমরা বলি বেগুন ভাজা, আমরা বলি পটল ভাজা, মাছ ভাজা, আমরা বলি নরাধম। সেই সব ব্যাস বাক্য করলে কিন্তু আমরা এটা সহজ করে বলতে পারি যে আলু সিদ্ধ। আমরা আলু সিদ্ধকে বলি কি, সিদ্ধ যে আলু, সেটাই হয়ে যায় আলু সিদ্ধ। আমরা বলি বেগুন ভাজা, তখন আমাদের ব্যাস বাক্য হয় ভাজা যে বেগুন, সেটাই হবে বেগুন ভাজা। আমরা বলি যে নরাধম, তার মানে অধম যে নর, সে হবে, সে হয়ে যাবে নরাধম। আমরা একইভাবে বলে থাকি হলুদ বাটা, তার মানে বাটা যে হলুদ, হয়ে যাবে হলুদ বাটা। আচ্ছা, তো এই সব জায়গায় আমরা পেয়ে যাচ্ছি যে আমরা যেটা বলেছিলাম যে বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য। আমরা প্রত্যেকটা জায়গায় যদি দেখি যে প্রথমটা কি আসছে, প্রথমটা অবশ্যই অ্যাডজেক্টিভ বা বিশেষণ হচ্ছে। মানে সিদ্ধ, আলুটা কেমন সিদ্ধ, বেগুনটা কি ভাজা, নর মানে মানুষটা কেমন অধম, হয়তো তার কীর্তিকে অধম, সে অধম। হলুদটা কেমন ছিল, বাটা ছিল। তার মানে এইটা অবস্থান বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। এবং আলু, বেগুন, নর, হলুদ এগুলি কি, এগুলি হলো বিশেষ্য পদ। আর না লিখে অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এগুলো বিশেষ্য পদ। তার মানে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য, বিশেষণ প্লাস বিশেষ্য, পূর্বপদ বিশেষণ এবং পরপদ যদি বিশেষ্য হয়, সমস্ত পদে যে সেটা ক্ষেত্র বিশেষে কি হয়ে যেতে পারে, আগে বিশেষ্য পরে বিশেষণ। যেমন আলু চলে আসছে আগে, বেগুন চলে আসছে আগে, নর চলে আসছে আগে, হলুদ আসছে আগে, এবং পরবর্তীতে কি আছে, সিদ্ধ, ভাজা, অধম, তারপর বাটা। তার মানে পরবর্তী অংশে সমস্ত পদে আগে বিশেষ্য পরে বিশেষণ হয়ে যাচ্ছে। এইভাবেও আমাদের এই কর্মধারয় সমাস গঠিত হতে পারে। তো কর্মধারয় সমাস সম্পর্কে আমার মনে হয় আমাদের আলোচনায় বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা। তো আমার অনুরোধ থাকবে যে খুব ভালো করে বোঝার, কোনো সমস্যা থাকলে সেটাও জানানোর। এবং আমরা কি করব, আমরা আমাদের ব্যাস বাক্যগুলো প্রথমে বুঝে নিতে হবে, এরপর মুখস্থ করে ফেলতে হবে। আর এই ক্ষেত্রে কথা হলো যে আমরা কি করব, আমরা চেষ্টা করব যে অনেক অনেক ব্যাস বাক্য প্রত্যেকটা সমাসই আমাদের আত্মস্থ রাখা, আমাদের মনে রাখা। কারণ কি, যত বেশি আমরা উদাহরণ পড়বো ততই আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যদি অল্প অল্প করে উদাহরণ পড়ি তাহলে সেটা কখনোই আমরা বুঝতে পারবো না। আরেকটা কথা বলবো যে আমাদের এই যে বাংলা ব্যাকরণ, এটা কিন্তু শুধু স্কুল কলেজের মধ্যেই সীমাবদ্ধ না। এটা আমরা যখন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব তখনও আমাদের লাগবে। আমি ভার্সিটি পড়াশোনা শেষ করলাম, সেটা যেই সাবজেক্টই হোক, আমাদের সবারই লক্ষ্য থাকে বিসিএস। সেটা বিসিএস ডক্টর হতে পারে, বিসিএস ইঞ্জিনিয়ার হতে পারে, বিসিএস শিক্ষক হতে পারে, বিসিএস বিভিন্ন জায়গায় হতে পারে। সেখানেও কিন্তু আমাদের বাংলা পরীক্ষা দিতে হয়। তো আমাদের তখনও কিন্তু বাংলা ব্যাকরণ লাগে।
তো আমি এটাই বলবো যে আমরা যদি স্কুল কলেজে আমাদের এই ব্যাকরণটা, বিশেষ করে বাংলা ব্যাকরণটা খুব ভালো করে রপ্ত না করি, তাহলে সেই পর্যায়ে যাওয়ার পরে বা অনার্স মাস্টার্স দেওয়ার পরে এই বাংলা পড়ার খুব একটা সময় আমাদের থাকে না এবং বোঝারও অক্ষমতা থেকে থাকে। তো আমরা প্রথম থেকেই খুব গুরুত্ব সহকারে, বাংলা হলো সেই গুরুত্ব সহকারে এই ব্যাকরণগুলি বোঝার চেষ্টা করবো। আবারও বলছি, কোনো সমস্যা হলে আমাকে জানালে হবে, বা জানালে আমি সেটা সলভ করার চেষ্টা করবো, এবং খুব বেশি বেশি ব্যাস বাক্য দিয়ে আমাদের এগুলো বুঝতে হবে। তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।